রাবেয়া লম্বা ঘোমটা দিয়ে বাসর ঘরে বসে আছে। এর মাঝে আরিফ বাসর ঘরে প্রবেশ করে স্ত্রীকে সালাম দিলেন। রাবেয়া সালামের উত্তর নিলেন। আরিফ গিয়ে নতুন বউয়ের পাশে বসল। বউয়ের ঘোমটা সরিয়ে চমকে উঠে বলতে লাগলো, আপনি আমার বাসর ঘরে কেন? আপনার সাথে আমার বিয়ে হয়েছে, বাসর ঘরে আমিই তো থাকবো। কেন, আপনি আমাকে পেয়ে খুশি হননি? আপনার বাবা তো বলেছিলেন আপনি কালো, বোবা, কথা বলতে পারেন না, ল্যাংড়া, হাঁটতে পারেন না। এখন তো দেখছি আপনি আমার সাথে কথা বলছেন, আপনি রীতিমতো সুন্দরী। আমার তো মনে হচ্ছে আপনি সাধারণ কোনো মেয়ে না, আপনি বেহেশতের হুর। আমি আপনাকে স্পর্শ করে পাপী হতে চাই না। যে ভুল একবার করেছি আমি দ্বিতীয়বার সে ভুল করতে চাই না। ভুল করেছেন মানে? আমি কি জানতে পারি কি কারণে আপনি আমাকে স্পর্শ করতে চাচ্ছেন না? শুনুন তাহলে আমি কি ভুল করেছি যার কারণে আজ এই বাসর ঘরে আসতে হচ্ছে। আরিফ পেছনের কথাগুলো ভাবতে লাগলো। আরিফ একটি বাগান দিয়ে হেঁটে যাচ্ছে। পথে একটি পেয়ারা পেয়ে কোনো কিছু চিন্তা না করে খাওয়া শুরু করলেন। হঠাৎ করে গলা চেপে ধরে চিন্তা করতে লাগলো, এ কি, আমি পেয়ারাটা খাচ্ছি, এই পেয়ারার মালিক তো আমি না। আমি যদি এই পেয়ারার মালিকের অনুমতি ছাড়া পেয়ারা খাই তাহলে পরপরে হিসাব দিব কিভাবে? যেভাবেই হোক এই পেয়ারার মালিককে খুঁজে আমি ক্ষমা চেয়ে নিব। যদি উনি আমাকে ক্ষমা করে তাহলেই হয়তো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন। এ কথা ভেবে আরিফ পেয়ারা মালিককে খোঁজার জন্য রওনা দিলেন। কিছু দূর যাবার পর রাকিবের সাথে দেখা। রাকিবকে সালাম দিয়ে আরিফ বলতে লাগলো, আসসালামু আলাইকুম। দেখুন, ওই পেছনে একটা পেয়ারা গাছ আছে, ওই গাছের মালিককে বলতে পারেন? ওই পেয়ারা গাছটা হাজী সাহেবের। হাজী সাহেবের কথা শুনে আরিফ বলতে লাগলো, ওনার বাড়ি কোনটা একটু বলতে পারবেন? রাকিব ইশারা করে দেখিয়ে দিল, ওই যে দেখা যায় ওই বাড়িটা ওনার। আরিফ আর দেরি না করে হাজী সাহেবের বাড়ির দিকে রওনা দিল। হাজী সাহেব বাড়ির সামনে একটি গাছ পরিষ্কার করছিল। এমন সময় আরিফ এসে হাজী সাহেবকে সালাম দিলেন। হাজী সাহেব সালামের উত্তর নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। বাবা, কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে চিনবেন না, আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট। আমি আপনার পেয়ারা গাছের নিচে একটি পেয়ারা পেয়েছিলাম। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আপনাকে জিজ্ঞাসা না করে আমি পেয়ারাটা খেয়ে ফেলেছি। খাবার পর আমার মনে পড়ে গেল ওই পেয়ারার মালিক তো আমি না, আপনি। তাই আপনার কাছে এসেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আপনার একটা পেয়ারা খেয়েছি, কোনো দাবি রাখবেন না। হাজী সাহেব আরিফের মুখে এমন কথা শুনে চিন্তা করতে লাগলো, গাছের পেয়ারা এখনকার যুগে কত মানুষ চুরি করে নিয়ে যায়, আর গাছের নিচে একটা পেয়ারা পড়ে আছে, ছেলেটা না বলে খেয়ে ফেলেছে, এর জন্য আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। এই যুগেও এমন ছেলে আছে? না না, এ ছেলেকে হাতছাড়া করা যাবে না। যেভাবেই হোক এই ছেলেকে আমাদের বাড়িতে রেখে দিতে হবে। আরিফ বলতে লাগলো, কি ব্যাপার চাচা, কথা বলছেন না কেন? আপনি কি আমাকে ক্ষমা করেছেন? তুমি যেহেতু আমার অনুমতি ছাড়া আমার গাছে পেয়ারা খেয়েছো, আমি তোমাকে একটা শর্তে ক্ষমা করতে পারি। একটা কেন, আপনি যে শর্ত দিবেন আমি সেটাই মাথা পেতে নিব। আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি হাসরের মাঠে একজন গুনাহগার বান্দা হয়ে হাজির হব। আমি আল্লাহ তাআলার কাছে কোনো জবাব দিতে পারবো না। বলুন আপনার শর্ত কি? তুমি 3 বছর আমার বাড়িতে বিনা পারিশ্রমিকে কাজ করবে, তবেই আমি তোমাকে ক্ষমা করব। সঙ্গে সঙ্গে আরিফ রাজি হয়ে গেল। হাজী সাহেব একটা রুম দেখিয়ে বললেন, আজ থেকে ওই রুমে তুমি থাকবে। খাবার দাবার সমস্ত কিছু তোমার রুমে পৌঁছে দেবে আমাদের বাড়ির কাজের ছেলেটা। 3 বছর পর হাজী সাহেব মসজিদ থেকে বাড়িতে ফিরতে আরিফের সঙ্গে দেখা। আসসালামু আলাইকুম। আপনার শর্ত অনুযায়ী আমি 3 বছর আপনার বাড়িতে বিনা পারিশ্রমিকে কাজ করেছি। এখন দয়া করে আমাকে মুক্তি দিন, আমি আমার মাদ্রাসায় ফিরে যাব। এত সহজে তো আমি তোমাকে ক্ষমা করব না, আমার আরো একটা শর্ত আছে। আরো একটা শর্ত? হ্যাঁ, বলুন আর কি শর্ত আছে। আমি আপনার সমস্ত শর্ত মাথা পেতে নিব যতক্ষণ না আপনি পেয়ারা খাওয়ার অপরাধ থেকে আমাকে মুক্তি না দেন। আমার একটা মেয়ে আছে, মেয়েটি কালো, মেঘের মতো কালো, বোবা, কথা বলতে পারে না, ল্যাংড়া, হাঁটতেও পারে না। এই মেয়েকে তোমার বিয়ে করতে হবে। আরিফ চিন্তা করতে লাগলো, একটা কালো বোবা ল্যাংড়া মেয়েকে বিয়ে করতে হবে, সারা জীবন ওনার সঙ্গে সংসার করতে হবে। আমার এতে কোনো আপত্তি নেই, আমি ওনাকেই বিয়ে করব। এ কথা ভেবে আরিফ বলতে লাগলো, আমার কোনো আপত্তি নেই, আপনি যার সাথে আমাকে বিয়ে দেন আমি ওনাকে নিয়েই সারা জীবন কাটিয়ে দিব। পেছনের ঘটে যাওয়ার কথা চিন্তা করে আরিফ বলতে লাগলো, শুনলেন তো, আমার সঙ্গে বিয়ে হবার কথা ছিল একজন কালো বোবা ল্যাংড়া মেয়ের, কিন্তু আপনি তো দেখছি রীতিমতো সুন্দরী, কথা বলতে পারেন, হাঁটতেও পারেন। আমি আপনাকে বিয়ে করে আবার ভুল করতে পারবো না। তাহলে আমি মহান রব্বুল আলামিনের কাছে কি জবাব দিব বলুন? এ কথা ভেবে আরিফ দ্রুত বাসর ঘর থেকে বের হয়ে আসলো। ড্রয়িং রুমে বসে জিকির করছে হাজী সাহেব।
আরিফ এসে সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম। আপনি আমাকে ক্ষমা করবেন। আপনি আমাকে বলেছিলেন আমার সাথে যে মেয়েটির বিয়ে দিবেন উনি কথা বলতে পারেন না, বোবা, উনি কালো, মেঘের মতো দেখতে, উনি হাঁটতে পারে না, ল্যাংড়া। কিন্তু আমার সাথে আপনি যাকে বিয়ে দিয়েছেন উনি তো রীতিমতো একজন সুন্দরী। আমার তো মনে হচ্ছে উনি বেহেশতের একজন হুর। আমি আর কোনো ভুল করতে চাই না। আমি আপনার অনুমতি ছাড়া একটা পেয়ারা খেয়েছিলাম বলে 3 বছর আপনার বাড়িতে বিনা পারিশ্রমিকে কাজ করেছি। আবার এই সুন্দরী বউকে গ্রহণ করে সারা জীবন আপনার গোলাম হয়ে থাকতে চাই না। আমাকে ক্ষমা করবেন। হাজী সাহেব মুচকি হাসি দিয়ে বলল, এটা তোমার সততার পুরস্কার। আমি তোমাকে বলেছিলাম আমার মেয়ে কালো মেঘের মতো। কেন বলেছিলাম জানো? আমার মেয়েকে এখন পর্যন্ত কোনো পরপুরুষ দেখতে পাইনি। সমস্ত সময় পর্দার আড়ালে রেখেছি। এজন্য বলেছি আমার মেয়ে কালো মেঘের মতো। আমি তোমাকে বলেছিলাম আমার মেয়ে বোবা, কথা বলতে পারে না। আমার মেয়ে এখন পর্যন্ত কোনো পরপুরুষের সঙ্গে কথা বলেনি। এজন্যই আমার মেয়ে বোবা, কথা বলতে পারে না। আমি তোমাকে বলেছিলাম আমার মেয়ে ল্যাংড়া, হাঁটতে পারে না। এজন্য বলেছি আমার মেয়ে হেঁটে ঘরের বাহিরে কোনো দিনও বের হয়নি। এজন্য বলেছি আমার মেয়ে ল্যাংড়া। আজকে থেকে তুমি আমার মেয়ের জামাই। আমার যত স্থাবর অস্থাবর আছে সব কিছুর মালিকানা দাবিদার এখন থেকে তুমি। আমি আগামীকাল আবার হজ করতে চলে যাচ্ছি, তাই তোমাকে সমস্ত কিছু বুঝে নিতে হবে বাবা। যাও বাবা, স্ত্রীর হক নষ্ট করো না। বাসর ঘরে তোমার স্ত্রী বসে আছে। আরিফ চোখের পানি ছেড়ে হাজী সাহেবকে সালাম করে বাসর ঘরে প্রবেশ করল। হাজী সাহেব শান্তির নিঃশ্বাস ফেলে ওখানেই বসে পড়লেন। ওনার মেয়ের জন্য মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার উপযুক্ত একজন পাত্র দান করেছেন। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে।